হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু এসবি ইনস্টিটিউট। আজকে আমরা নিয়ে চলে এসেছি উইকলি কারেন্ট অ্যাফেয়ার্স। তো প্রত্যেক দিনের মতো তোমরা হাতের কাছে খাতা পেন নিয়ে বসবে। আজকের টপিকগুলো ভীষণ গুরুত্বপূর্ণ, একদম রিসেন্ট ঘটে যাওয়া কিছু ঘটনার উপরেই এই টপিকগুলো, তো অবশ্যই নোট ডাউন করবে। তো বেশি দেরি না করে শুরু করবো আমরা। সবার প্রথমে আসছে TMZ গোয়ালিয়র, ভারতের প্রথম সংহত টেলিকম ম্যানুফ্যাকচারিং জোন। কোথায় এটা তৈরি হচ্ছে এটা তো আমরা জানতেই হবে, এটা মুখস্থ রাখতে হবে। তার পাশাপাশি আরো কিছু তথ্য, ভীষণ গুরুত্বপূর্ণ তথ্য, সেগুলো মনে রাখতে হবে। সবার আগে আমরা কনটেক্সট পড়ব। ডিপার্টমেন্ট অফ টেলিকমিউনিকেশন, শর্ট ফর্ম হচ্ছে DOT, এটা মনে রাখতে হবে। মধ্যপ্রদেশের সরকার যৌথভাবে গোয়ালিয়রে, কোথায়? গোয়ালিয়রে ভারতের প্রথম সংহত টেলিকম ম্যানুফ্যাকচারিং জোন। এইটা টেলিকম ম্যানুফ্যাকচারিং জোন, এই যে TMZ এর ফুল ফর্ম, এটা মনে রাখতে হবে যে TMZ এর ফুল ফর্ম কি দিয়ে দিতে পারে। এর জন্য একটি সমঝোতা বা MOU স্বাক্ষর করা হয়েছে যৌথ উদ্যোগে। বিষয় হচ্ছে যৌথ উদ্যোগ বলতে কাদের কাদের যৌথ উদ্যোগ, এটাও আর কি জেনে রাখতে হবে। একটু আগে বললাম গোয়ালিয়রে এটা তৈরি করা হবে। কতটা জমির উপরে এটাও মনে রাখবে। 350 একর জমিতে কিন্তু গড়ে উঠবে এই নতুন টেলিকম ম্যানুফ্যাকচারিং জোন। ইন্ডিয়ার ফার্স্ট, যেহেতু ইন্ডিয়ার প্রথম, এই জন্য গুরুত্বপূর্ণ হয়ে যায়, এই জন্যই পরীক্ষায় আসতে পারে। তো যে সমস্ত জিনিস পরীক্ষায় আসতে পারে সেগুলো সাধারণত নিয়ে আসা হয় অনেক বেঁচে, তো তোমরা এগুলো কিন্তু নোট ডাউন করে নেবে। নেক্সট আমরা দেখব, এখানে বলেছে প্রথম ফেজে 170 একর এরিয়ার উপরে তৈরি করা হবে এবং সেখানে 51% শেয়ার থাকবে মধ্যপ্রদেশ সরকারের। সেন্ট্রাল গভর্নমেন্টের কিন্তু নয়, মধ্যপ্রদেশ সরকারের, অর্থাৎ রাজ্য সরকারের, মধ্যপ্রদেশ রাজ্য সরকারের। আর 49% শেয়ার থাকবে DOT, অর্থাৎ ডিপার্টমেন্ট অফ টেলিকমিউনিকেশনস। ঠিক আছে। নেক্সট বলেছে মূল লক্ষ্য, কি কারণে এটা তৈরি করা হচ্ছে? লক্ষ্য হচ্ছে বৈদেশিক টেলিকম হার্ডওয়্যারের উপর নির্ভরশীলতা কমানো, ঠিক আছে, এবং দেশীয় প্রযুক্তির অর্থাৎ দেশীয় উৎপাদন ও রপ্তানি বৃদ্ধি করা। সিম্পল ভাষায় বিদেশ থেকে আমদানি কম করব, আমরা দেশেই তৈরি করব, দেশে ইউজ করব, তার পাশাপাশি আমরা যাতে রপ্তানিও করতে পারি। বোঝা গেল বিষয়টা? নেক্সট বিনিয়োগ আকর্ষণ লক্ষ্যমাত্রা, অর্থাৎ বিদেশ থেকে যাতে বড় বড় কোম্পানি বিনিয়োগ করে, এটা একটা টার্গেট। কেমন টার্গেট রাখা হয়েছে? দীর্ঘমেয়াদে 12,000 কোটি টাকা থেকে 15,000 কোটি টাকার বিনিয়োগ আমাদের লক্ষ্যমাত্রা হিসেবে আমরা রেখেছি, যে এত কোটি টাকা বিনিয়োগ যাতে হয় ইন ফিউচারে। বোঝা গেল বিষয়টা? নেক্সট দেখা যাক, প্রিভেনশন অফ ইনসাল্টস টু দ্য ন্যাশনাল অনার অ্যামেন্ডমেন্ট বিল 2026। এটা অ্যামেন্ডমেন্ট বিল, তার মানে এর আগেও কি এটা ছিল? অবশ্যই আগে ছিল বা প্রেজেন্ট ছিল বলেই তো সেটাকে অ্যামেন্ড করা যাবে, তাই না? সবার প্রথমে কনটেক্সট পড়ে নেওয়া যাক। ভারতীয় সংসদ সম্প্রতি প্রিভেনশন অফ ইনসাল্টস টু দ্য ন্যাশনাল অনার অ্যামেন্ডমেন্ট বিল 2026 পাস করেছে। এবার আমরা দেখব যে প্রবর্তন করা হয়েছিল কত সালে? ডিসেম্বর 23, 23শে ডিসেম্বরে কত সাল? 1971 সালে প্রবর্তন করা হয়েছিল। কি কারণে প্রবর্তন করা হয়েছিল, বা এই মানে এই যে বিল বা এই নিয়মে মানে কি কি ছিল আর কি মেনশন করা ছিল? এটা হচ্ছে জাতীয় পতাকা, জাতীয় সঙ্গীত এবং সংবিধানকে অপমান করা যাবে না। সংবিধান, জাতীয় পতাকা, আমাদের জাতীয় সঙ্গীত, এই সমস্ত যে বিষয়গুলো, এগুলো ভীষণ সম্মানের। অপমান করলে শাস্তি দেওয়া হবে। তো 1971 সালে 23শে ডিসেম্বরে প্রথম এটা প্রবর্তন করা হয়েছিল। এইটারই সংশোধন করা হলো 2026-এ। এবার সংশোধন কোন জায়গায় হলো এটা গুরুত্বপূর্ণ, আমরা দেখব। তার পাশাপাশি কি ইনক্লুড করা হলো, আর সংশোধন কি করা হয়েছে দেখে নেওয়া যাক। 1971 সালের আইনের এই যে সেকশন 3, এখানে সংশোধন করা হয়েছে, ভীষণ গুরুত্বপূর্ণ। সেকশন 3 তে সংশোধন করা হয়েছে। আগে সেকশন 3 তে কি মেনশন করা ছিল? আমাদের যে জাতীয় সঙ্গীত, ন্যাশনাল অ্যানথাম, জনগণ মন অধি, এই জাতীয় সঙ্গীতটা ইনক্লুড করা ছিল এই সেকশন 3 তে, যে জাতীয় সঙ্গীতের অপমান করা যাবে না। এর পাশাপাশি জাতীয় গীত বন্দে মাতারম, আমাদের যে সং, ন্যাশনাল সং যেটা, এটাকেও এখন ইনক্লুড করা হলো। এবং এই যে ইনক্লুড করার পরে এখন যদি কেউ বন্দে মাতারম এই গান হওয়ার সময় কেউ ডিস্টার্ব করে বা কেউ অপমান করে, সেই ক্ষেত্রে শাস্তি দেওয়া হবে। 1971 সালে যেগুলো ইনক্লুড করা হয়েছিল, 2026 সালে জাতীয় গীত বা সংটাকে, বন্দে মাতারম এই সংটাকে অ্যাড করা হলো সেম আইনের আন্ডারে। বোঝা গেল? এই জন্যই বলা হয়েছে অ্যামেন্ডমেন্ট বিল। এবার শাস্তি হিসাবে কি দেওয়া হবে? শাস্তি হচ্ছে দোষী সাব্যস্ত হওয়া ব্যক্তিকে সর্বোচ্চ 3 বছর
কারাদণ্ড, সর্বোচ্চ 3 বছর কারাদণ্ড দেওয়া হবে কিংবা জরিমানা। আবার এমন হতে পারে দুটোই দেওয়া যেতে পারে, 3 বছর কারাদণ্ড প্লাস জরিমানাও দিতে হতে পারে। বোঝা গেল বিষয়টা? নেক্সট, ভারতে পেলেট গান ব্যবহার এবং সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ। রিসেন্টলি তোমরা দেখেছো, হয়তো নিউজেও দেখেছো, অনেকদিন ধরেই চললো, দিল্লিতে প্রোটেস্ট চলছিল। দিল্লি প্রোটেস্টের মধ্যে সেই সময় যাদেরকে আর কি নিয়োগ করা হয়েছিল প্রোটেস্টটাকে কন্ট্রোল করার জন্য, তারা ইউজ করেছিল পেলেট গানস। এই যে পেলেটস গানস, বন্দুক গুলি ছোড়া হয়, কিন্তু গুলিগুলো রাবারের হয় কিংবা প্লাস্টিকের হয়। এইবার প্রবলেম হয়েছে কি, অনেক ছাত্রছাত্রী আঘাত পেয়েছে। এইবার প্লেট মানে ছাত্রছাত্রী বা মানুষের আঘাত লাগতে পারে, তবুও কেন ইউজ করা হয়? আসলে এটা কম, মানে একটু কম ডেঞ্জারাস এই কারণে। আর এটা ইউজ করার নিয়ম হচ্ছে কিছুটা ডিস্টেন্স থেকে, যাতে খুব ক্ষতি না হয়। আর নিয়ম হচ্ছে আমাদের মানুষের কোমরের নিচে ইউজ করার নিয়ম। তো এরকম ঘটনা দেখা গিয়েছে যে ভুলবশত হোক বা যে কোনোভাবে হোক আর কি অনেকেই আঘাত পেয়েছে। তো তারা পিটিশন জারি করেছিল সুপ্রিম কোর্টে। তো সেখানে কি রায় দেওয়া হচ্ছে আমরা দেখব। প্রধান বিচারপতি সূর্যকান্ত এর নেতৃত্বাধীন সুপ্রিম কোর্টের একটি বেঞ্চ পেলেট গানের ওপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা আর কি যারা চাইছিল, তো সেটা আর কি খারিজ করে দেওয়া হয়েছে। তো জনতা নিয়ন্ত্রণের জন্য এটা ব্যবহার করা হয়। তো সুপ্রিম কোর্ট কি বলছে যে জনতা নিয়ন্ত্রণের জন্য চরম ব্যতিক্রমী পরিস্থিতিতে, এক্সেপশনাল সার্কামস্ট্যান্সেস ক্ষেত্রেই কেবলমাত্র ব্যবহার করা যেতে পারে এগুলো। তো এক্সেপশনাল সার্কামস্ট্যান্সে ব্যবহার করা যেতে পারে, এটা একটু মাথায় রাখতে হবে। কিন্তু বিষয় হচ্ছে ব্যবহার করা শুরু হয়েছিল কোন সাল থেকে, এটা ভীষণ গুরুত্বপূর্ণ হয়ে যায় এই সিচুয়েশনের আর কি উপরে। তো বর্তমান যে সিচুয়েশন সেই অনুযায়ী তো প্রথমে 2010-এ ইনক্লুড করা হয়েছিল, এবং প্রথম ইনক্লুড করা হয়েছিল জম্মু কাশ্মীরের সহিংস বিক্ষোভকে নিয়ন্ত্রণ করার জন্য। আর ওখানে 2010-এ প্রথমে ব্যবহার করা হয়েছিল, জম্মু কাশ্মীরের পুলিশরা প্রথমে ব্যবহার করেছিল এই পেলেটস গান। ঠিক আছে, কাজ কি বা কিভাবে কাজ করে অ্যাকচুয়ালি? একটি একক 12 বোর কার্তুজ থেকে প্রায় 500 পেলেটস নির্গত হয়। ছোট ছোট পেলেটস নির্গত হয়, প্লাস্টিক বা রাবারের হয় সাধারণত। তো সেটা নির্গত হয় এবং যা আর কি জনতার গায়ে যখন আর কি লাগে, ওরা কিছুটা আর কি নিয়ন্ত্রণ করা যায় ওটার মাধ্যমে। কিন্তু নিয়ম যেটা বললাম যে সম্পূর্ণ কোমরের নিচে। যদি কাছ থেকে শুট করা হয় এবং যদি মুখমণ্ডলে লাগে, তাহলে চোখে লাগার ভয় খুব থাকে, এবং অনেক জায়গায় দেখা গিয়েছে যে এরকম ক্ষতি কিন্তু হয়েছে, যে চোখ খারাপ হয়ে গেছে, চোখ নষ্ট হয়ে গেছে। তো কোর্ট এটাও খুব পরিষ্কারভাবে বলে দিয়েছে যে সুপ্রিম কোর্টের এই যে এসওপি অনুযায়ী, স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর, এসওপি এর ফুল ফর্ম স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর অনুযায়ী বলেছে সর্বশেষ উপায়ে ব্যবহার করতে হবে। মানে যখন একদম আর মানে সবকিছু নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে, শুধুমাত্র সেই ক্ষেত্রে ব্যবহার করতে হবে, এবং বাধ্যতামূলকভাবে কোমরের নিচে ব্যবহার করা নিয়ম। এটা হচ্ছে নিয়ম। বোঝা গেল পেলেটস গান কি জিনিস? নেক্সট, প্রধানমন্ত্রী সূর্য সরোবর যোজনা এবং ভাসমান সৌর বিদ্যুৎ। ভীষণ ইন্টারেস্টিং, ভাসমান সৌর বিদ্যুৎ। এই যে বড় বড় আর কি সরোবর, ড্যাম, যেখানে অনেক জল স্টোর থাকে, অনেক এরিয়া জুড়ে থাকে, রাইট? তো সেই এরিয়াটাকেও কিভাবে ইউটিলাইজ করা যায়, তার জন্য শুরু করা হবে এই যে প্রধানমন্ত্রী সূর্য সরোবর যোজনা, যেখানে জলের উপরে এই যে ভাসমান এই সোলার প্যানেলগুলোকে এভাবে সাজিয়ে দেওয়া হবে। ইন্টারেস্টিং ভীষণ। কনটেক্সট পড়ে নেওয়া যাক। জলধারা ও অভ্যন্তরীণ জলাশয়গুলোতে ব্যাটারি স্টোরেজ সহ ভাসমান সৌর প্রকল্প প্রসারে কেন্দ্রীয় মন্ত্রিসভা 5070 কোটি বাজেটে প্রধানমন্ত্রী সূর্য সরোবর যোজনা অনুমোদন করেছে। এই যোজনার নামটা খুব গুরুত্বপূর্ণ, মনে রাখতে হবে। শর্ট ফর্মটা তো অবশ্যই মনে রাখবে, তার কারণ পরীক্ষায় বেশিরভাগ জায়গায় দেখা গিয়েছে এই PMSSY এরকমই দিয়ে দেবে, ফুল ফর্ম জিজ্ঞেস করে নিতে পারে, কিংবা অনেক সময় ফুল ফর্ম না জিজ্ঞেস করলেও বোঝা মুশকিল হয়ে যায়। এই জন্য শর্ট ফর্মটা আর কি জেনে রাখা ভালো, শর্ট ফর্ম আর ফুল ফর্ম জেনে রাখা ভালো। এবার আসা যাক বাস্তবায়নকারী সংস্থা, মানে বিষয় হচ্ছে কোন সংস্থা দায়িত্ব নিয়ে কাজটাকে কমপ্লিট করবে। সোলার এনার্জি কর্পোরেশন অফ ইন্ডিয়া, এটারও সিমিলারলি শর্ট ফর্মটা প্রথমে দেখে নেবে, তার পাশাপাশি ফুল ফর্মও মুখস্থ করতে হবে। নেক্সট, মিনিস্ট্রি, কোন মিনিস্ট্রির আন্ডারে আর কি এই আর কি যোজনা লঞ্চ করা হয়েছে, বা কোন মিনিস্ট্রির আন্ডারে আর কি এই কাজটা সম্পূর্ণ হবে, সেটা হচ্ছে যে মিনিস্ট্রি অফ নিউ অ্যান্ড রিনিউয়েবল এনার্জি, রাইট? এটারও শর্ট ফর্ম জেনে রাখতে হবে। লক্ষ্য কি? লক্ষ্যমাত্রা, আমাদের লক্ষ্যমাত্রা হচ্ছে উৎপাদন ক্ষমতা বর্তমানে 700 মেগাওয়াট রয়েছে, সেটা বাড়িয়ে কততে নিয়ে যাওয়ার আমাদের টার্গেট? 5700 মেগাওয়াটে নিয়ে যাওয়া আমাদের টার্গেট। তো প্রায় মানে এক কথায় 5000 মেগাওয়াট আমরা যাতে আর কি আরো এক্সট্রা আর কি গেইন করতে পারি। তো এটা আমাদের আর কি উদ্দেশ্য। কিন্তু কোশ্চেন হচ্ছে যে কোন সালের মধ্যে। এখানে বলেছে ফাইনান্সিয়াল ইয়ার, FY মিন্স ফাইনান্সিয়াল ইয়ার 2026-27 থেকে ফাইনান্সিয়াল ইয়ার 2030-31 এই সালের মধ্যে 700 থেকে 5700 মেগাওয়াটে নিয়ে যাওয়া আমাদের লক্ষ্য।
বোঝা গেল বিষয়টা? খুব গুরুত্বপূর্ণ, নোট ডাউন করবে। এবার আমরা কিছু এমসিকিউ করব। তো খুব ভালো করে কোশ্চেনগুলো প্রথমে পড়বে, উত্তর করার চেষ্টা করবে, আশা করি উত্তর সব করতে পারবে। আর খুব গুরুত্বপূর্ণ টপিকগুলো। প্রথম কোশ্চেন, ডিপার্টমেন্ট অফ টেলিকমিউনিকেশন এবং মধ্যপ্রদেশ সরকার যৌথভাবে ভারতের প্রথম সংহত টেলিকম ম্যানুফ্যাকচারিং জোন মধ্যপ্রদেশের কোন শহরে স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে? উত্তর হচ্ছে গোয়ালিয়র। উত্তর গোয়ালিয়র। গোয়ালিয়রে গড়ে উঠতে চলা এই সংহত টেলিকম ম্যানুফ্যাকচারিং জোন এর বিশেষ যৌথ উদ্যোগে মধ্যপ্রদেশ সরকারের ইকুইটি শেয়ারের পরিমাণ কত? আমি বলেছি যে ইকুইটি শেয়ারের পরিমাণটা থেকে কোশ্চেন এসে যেতে পারে, খুব গুরুত্বপূর্ণ। যেহেতু ভারতের প্রথম, সেই কারণে তো ইম্পর্টেন্ট হয়ে যাচ্ছে। তো মধ্যপ্রদেশ সরকারের কিন্তু 51% ছিল, ঠিক আছে। আর ডিপার্টমেন্ট অফ টেলিকমিউনিকেশনস এর কিন্তু ছিল 49%। তো এই দুটোর মধ্যে ঘোলালে কিন্তু চলবে না। ওকে, নেক্সট, গোয়ালিয়রে 350 একর জমিতে নির্মিত হতে যাওয়া এই টেলিকম ম্যানুফ্যাকচারিং জোনে দীর্ঘমেয়াদে মোট কত পরিমাণ আর্থিক বিনিয়োগ আকর্ষণের লক্ষ্যমাত্রা রাখা হয়েছে? সেটা হচ্ছে 12,000 কোটি টাকা থেকে 15,000 কোটি টাকা। নেক্সট, সম্প্রতি ভারতীয় সংসদ প্রিভেনশন অফ ইনসাল্টস টু দ্য ন্যাশনাল অনার অ্যামেন্ডমেন্ট বিল 2026 পাশ করে মূল আইনের কোন নির্দিষ্ট ধারাটি সংশোধন করেছে? সেটা হচ্ছে সেকশন 3। সেকশন 3 তে ইনক্লুড করা হয়েছে বন্দে মাতরম, আমাদের যে ন্যাশনাল সং, জাতীয় গীত, তাকেও অ্যাড করা হয়েছে। যে জাতীয় গীতটাকেও যদি কেউ অপমান করে সেই ক্ষেত্রে 3 বছর কারাদণ্ড দেওয়া যেতে পারে এবং জরিমানাও আর কি দেয়া আরোপ করা, জরিমানা আর কি হতে পারে। নেক্সট, 2026 সালের এই সংশোধনী বিলটির মাধ্যমে জাতীয় সঙ্গীত এর পাশাপাশি দেশের কোন পবিত্র প্রতীকটিকে একই আইনি ও শাস্তিমূলক আইনি সুরক্ষা দেওয়া হয়েছে? সেটা হচ্ছে আমাদের জাতীয় গীত, ন্যাশনাল সং বন্দে মাতরম। তোমরা কমেন্টে জানাবে যে ন্যাশনাল সং বন্দে মাতরম এটা আমরা কোন বই থেকে পাচ্ছি বা সেই বইটা কে লিখছেন, ভীষণ গুরুত্বপূর্ণ। জাতীয় পতাকা, জাতীয় সঙ্গীত এবং সংবিধানের অপমান প্রতিরোধে মূল প্রিভেনশন অফ ইনসাল্টস টু ন্যাশনাল অনার অ্যাক্ট প্রথম কোন সনে বা কোন সালে ভারতে প্রবর্তিত হয়েছিল? সেটা হচ্ছে 1971 আর ডিসেম্বরের 23 তারিখে। সংশোধিত আইন অনুযায়ী জাতীয় সঙ্গীত বা জাতীয় গীত গাওয়ার ইচ্ছাকৃতভাবে বাধা সৃষ্টি করলে দোষী ব্যক্তির সর্বোচ্চ কত বছরের কারাদণ্ড হতে পারে? সেটা হচ্ছে 3 বছর, সর্বোচ্চ 3 বছর প্লাস জরিমানা হতে পারে। নেক্সট, জনতা ছত্রভঙ্গ করার বিকল্প অস্ত্র হিসেবে ভারত সরকার জম্মু ও কাশ্মীরে হিংসাত্মক বিক্ষোভ নিয়ন্ত্রণে কত সনে বা কত সালে প্রথম পেলেট গান প্রবর্তন করেছিল? 2010 সালে। কোথায় প্রথম ব্যবহার করা হয়েছিল? জম্মু কাশ্মীরের পুলিশ দ্বারা। সুপ্রিম কোর্টের নির্দেশিকা ও স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর অনুযায়ী পেলেট গান ব্যবহারের সময় পুলিশ বা প্রতিরক্ষা বাহিনীকে শরীরের কোন অংশে লক্ষ্য করে আঘাত হানার নির্দেশ দেওয়া হয়েছে? সেটা হচ্ছে বাধ্যতামূলকভাবে কোমরের নিচে। বাধ্যতামূলকভাবে কিন্তু কোমরের নিচে ব্যবহার করার অনুমতি দেওয়া আছে। জলাধার ও অভ্যন্তরীণ জলাশয়গুলোতে ব্যাটারি স্টোরেজ সহ ভাসমান সৌর প্রকল্প সম্প্রসারণে কেন্দ্রীয় মন্ত্রী প্রধানমন্ত্রী সূর্য সরোবর যোজনার জন্য মোট কত কোটি টাকার বাজেট অনুমোদন করেছে? সেটা হচ্ছে 5070 কোটি টাকা। 5070 কোটি টাকা। প্রধানমন্ত্রী সূর্য সরোবর যোজনা সফলভাবে বাস্তবায়নের জন্য দায়িত্বপ্রাপ্ত প্রধান নোডাল কেন্দ্রীয় মন্ত্রণালয় কোনটি? সেটা হচ্ছে একটু আগে আমরা দেখলাম মিনিস্ট্রি অফ নিউ অ্যান্ড রিনিউয়েবল এনার্জি। মিনিস্ট্রির নামটাও মনে রাখতে হবে। প্রধানমন্ত্রী সূর্য সরোবর যোজনার আওতায় দেশের ভাসমান সৌর বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা বর্তমান 700 মেগাওয়াট থেকে বাড়িয়ে কত মেগাওয়াটে উন্নীত করার লক্ষ্য রয়েছে? সেটা হচ্ছে 700 থেকে 5700 মেগাওয়াটে উন্নীত করার আমাদের লক্ষ্যমাত্রা কিন্তু রয়েছে। নেক্সট, PMSSY প্রকল্পের কেন্দ্রীয় বাস্তবায়নকারী সংস্থা হিসেবে নিচের কোন রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানটিকে নির্বাচন করা হয়েছে? সেটা হচ্ছে সোলার এনার্জি কর্পোরেশন অফ ইন্ডিয়া, SECI শর্ট ফর্ম মনে রাখতে হবে, ফুল ফর্মও মনে রাখতে হবে। তো আমাদের ক্লাস তো এই পর্যন্তই। আশা করি তোমরা প্রত্যেকটা গুরুত্বপূর্ণ পয়েন্ট নোট ডাউন করেছো। বিশেষ করে এই যে রিসেন্টলি যা যা ঘটনা ঘটলো সেই রিলেটেড বিষয়গুলো কিন্তু পরীক্ষায় এসে যেতে পারে। তার কারণ যে সমস্ত জিনিস খুব বেশি পরিমাণে নিউজে আসতে দেখা যায় সেগুলো থেকেই ইউজুয়ালি দেখা গিয়েছে যে কোশ্চেন তৈরি হয়, বা এখন যে ট্রেন্ড এখন রয়েছে কারেন্ট অ্যাফেয়ার্স থেকে কোশ্চেন আসার, সেই ক্ষেত্রে ইম্পর্টেন্ট ঘটনাগুলো একটু ভালো করে দেখে রাখতে হবে। তো আশা করি তোমরা প্রত্যেকটা পয়েন্ট ভালো করে নোট ডাউন করে নিয়েছো আর শেষের কোশ্চেনগুলো অ্যান্সার করার চেষ্টা করেছো। এইরকমই ক্লাস আরও আসতে থাকবে, তার জন্য SB ইনস্টিটিউটের এই ইউটিউব চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে নাও। আর আজকের ক্লাস তো এই পর্যন্তই। থ্যাংক ইউ।